Assalamu alaikum. Very good evening. This is Hassan. সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। At the very outset, I'd like to thank March Forward for promoting such a tremendous course, I should say. It's a very important course, a demanding course in the world. এই কোর্সটা প্রমোট করার জন্য with what should I say, at an incredibly low fee, affordable fee. I think you must grab it. I must thank you all for counting the days with much enthusiasm and great excitement to join me today. শুরু করছি. This is Hassan. In teaching sector, everybody calls me Hassan sir. You may call the same. And by profession, I'm a supply chain manager. I'm working at TK Group. I think you might have heard the name of the famous brand, Pusti. It's our brand. And I've been with TK Group for about more than 8 years, since 2013. And basically, I'm working with the foreign clients, that is our foreign supplier. I'm responsible for global procurement and international trade. And before joining TK Group, I started my career in English teaching, English language teaching with Cyfoods. So I joined Cyfoods in 2006 in Cyfoods Dhaka branch, and I used to run spoken English course in different branches of Cyfoods in Dhaka. And in 2008, I got back to Chittagong, my hometown, and I started the Cyfoods own branch, that is Chowk Bajar branch. And that was a great time. You know, I met Obaid Bhai, the CEO of March Forward, the famous teacher, English teacher, Shahan sir, and some other prominent teachers in Chittagong, Hasnain sir, Tanvi sir, Ifti, and many more. And it makes me nostalgic when I recall the time of Cyfoods. Anyways, আজকে মূলত আমরা স্পোকেন ইংলিশের ওরিয়েন্টেশন ক্লাস, এখানে স্পোকেন ইংলিশটা আমরা কেন শিখবো বা কেন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা করা জরুরি, তারপরে এই আমাদের স্পোকেনে বা ইংলিশ স্কিলটা আমাদের পুয়ার হওয়ার কারণে আমরা কি কি সমস্যা ফেস করছি, দেন এই কোর্সে আমরা কি কি শিখবো, কিভাবে শিখবো, দ্য ওয়ে উইল বি টিচিং ইউ স্পোকেন, সবকিছু আমি খোলামেলা আলোচনা করবো আজকে। প্রথমে যেটা হচ্ছে ইংলিশ স্কিল, বিশেষ করে স্পোকেন, দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল, বোথ স্পোকেন অ্যান্ড রিটেন। দুটো স্কিল যদি আমার না থাকে, হোয়াট এভার ডিগ্রি আই হ্যাভ, আমার জব সেক্টরে সার্ভাইভ করা বা জব সেক্টরে কম্পিট করা আমার জন্য ইটস রিয়েলি টাফ ফর মি। আমার MBA ডিগ্রি থাকতে পারে, আমার CA ডিগ্রি থাকতে পারে, বা আমার অন্যান্য একাডেমিক ডিগ্রি থাকতে পারে, বাট এই স্কিলটা যদি আমার না থাকে, তাহলে কিন্তু জব সেক্টরে ফাইট করা বা জব সেক্টরে কম্পিট করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আর আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে আমরা স্পোকেন ইংলিশটা বা স্পোকেন ইংলিশ কোর্স আমরা সাধারণত করি আমার পড়াশোনা শেষ করে, বা পড়াশোনার মাঝে মাঝেও করি, সেটা হয়তো দেখা যাচ্ছে প্র্যাকটিসে থাকে না। সাধারণত আমরা জব সেক্টরে ঢুকার আগে এই ধরনের কোর্সগুলো করার চেষ্টা করি, এটা আসলে অনেক দেরি হয়ে যায়। এনিওয়েজ, যদি আমি আমার ক্যারিয়ারে বা আমি যদি বলি আমি অফিসে, আমি যদি নিজেকে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে আমি তুলে ধরতে চাই, জাস্ট ইফ আই ওয়ান্ট টু বি আউট অফ দ্য বক্স, সেক্ষেত্রে আমার হার্ড স্কিল বা আমার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আমার সফট স্কিলে
আমার কিছুটা দখল থাকতে হবে। সফট স্কিল আমরা সাধারণত হার্ড স্কিল বলতে কি বুঝি? যেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল হতে পারে, বা সাপোজ কেউ ইঞ্জিনিয়ার, কেউ হোয়াট শুড আই সে, ডিফারেন্ট সেক্টরে সে তার টেকনিক্যাল স্কিল আছে, তার একাডেমিক স্কিল আছে। বাট সফট স্কিলটা সাধারণত বোঝায় যেটা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল, দেন আমার অ্যাটিটিউড, দেন আমার টিম ওয়ার্ক, আমার প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল, এই জিনিসগুলো হচ্ছে সফট স্কিল। অ্যান্ড বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ডে দেখবেন, আমি যেহেতু কর্পোরেট সেক্টরে আছি, আই ক্লোজলি অবজার্ভ দ্যাট দ্য ট্রেন্ড, এই সফট স্কিলটাকে প্রতিটা এমপ্লয়ার খুব গুরুত্ব দিচ্ছে। আমার একাডেমিক পড়াশোনা কি আছে, ডিগ্রি যেটা আছে, সেটা আসলে জব সেক্টরে আমি কতটুকু কাজে লাগাতে পারছি সেটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখা যাচ্ছে আমি এমবিএ তে যা পড়েছি সেটা হয়তো আমার এমবিএ পাস করার পরে অনেক জিনিস আমি ভুলে গেছি। বাট এই স্কিলগুলোই কিন্তু আমাকে প্রতিদিন যে আমি কাজ করব, আল বি মিটিং পিপল, আল বি ডিলিং উইথ মাই সাপ্লায়ার্স, ডিলিং উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লায়েন্টস, এক্ষেত্রে আমার এই সফট স্কিলগুলোই কিন্তু আমাকে হাইলাইট করবে, আমাকে ফোকাস করবে। আর সফট স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিল হচ্ছে দ্য টপ মোস্ট স্কিল, because communication or কমিউনিকেশনটা সাধারণত তো দুপক্ষ থেকে হয়। আমরা যখন কমিউনিকেট করি সেটা কিন্তু একতরফা হয় না। তো কমিউনিকেট করতে গেলে আমার দুটো জিনিস আসে, আমার স্পিকিং অ্যান্ড আমার লিসনিং। Suppose whenever I'm talking to people, I'm speaking, but when I'm listen to them, I'm listening, that is our listening skill. তো এই দুটো স্কিলে কিন্তু আমার দক্ষতা থাকতে হবে। আর এই দুটো স্কিলই আমরা চেষ্টা করব আমাদের এই স্পোকেন কোর্সে আমরা যথেষ্ট ফোকাস করার জন্য। এই দুটো স্কিলেই আপনারা মোটামুটি ভালো একটা গাইডলাইন পাবেন, হাউ টু ডেভেলপ বোথ দ্য স্কিলস, স্পিকিং অ্যান্ড লিসনিং। তারপরে যেটা হচ্ছে, আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান, এক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রেস পিপল। যেটা হচ্ছে আমি তো কাজ করছি সেটা অন্য জিনিস, বাট আমি যখন মানুষের সাথে কথা বলছি করছি, সেটাই হচ্ছে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারছি। তো এক্ষেত্রে আমি যদি স্পিকিংয়ে ভালো হই, আমার ইংলিশ স্পিকিং স্কিল যদি ভালো হয়, সবাই কিন্তু আমাকে আলাদাভাবে দেখবে, জাস্ট I'll be admired in different way। আর এটা আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আমার এই টিকে গ্রুপে জয়েন করার পেছনে যদি আমি আমার মানে যে ঘটনা বা আমি কিভাবে জয়েন করলাম টিকে গ্রুপে সেটা যদি বলি, আমি সাইফোর্সে ছিলাম। আই হ্যাড বিন এ টিচার অফ সাইফোর্স, অ্যান্ড সাপ্লাই চেনে আমার কিন্তু কোনো দক্ষতা ছিল না। তো যখন আমাকে এখানে আমি ইন্টারভিউ ফেস করতে আসলাম বা আমি ইন্টারভিউ দিলাম, তারা মূলত আমার কমার্শিয়াল বা ইম্পোর্ট এক্সপোর্টের উপরে যে স্কিল আছে কিনা সেটার চেয়ে তারা গুরুত্ব দিয়েছে, ডু আই হ্যাভ কমিউনিকেশন স্কিল বোথ ওরাল অ্যান্ড রিটেন। এবং আই হ্যাভ বিন সিলেক্টেড বাই দিস স্কিলস। সো এখানে এরপর আমি কাজ করতে করতে আমার সাপ্লাই চেনের জিনিসগুলো আমি শিখেছি। বাট আমার দুটো স্কিল তারা দেখেছে, আমার কোম্পানি দেখেছে, এটা দুটো স্কিলের উপর ভিত্তি করে কিন্তু দে অ্যাপয়েন্টেড মি। সো আপনাদেরকে ওইটাই আমি বোঝাতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমি যেই ডিগ্রি আমার থাকুক না কেন, আমার যদি ইংলিশ স্পিকিং বা আমার কমিউনিকেশন স্কিল যদি আমার ভালো না থাকে, আসলে ভালো জব পাওয়াটা খুব টাফ। আমরা এটা ফেস করছি, বাট আমরা এই সমস্যাগুলোর ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা জব পাচ্ছি না, ভালো কোম্পানিতে আমরা জব পাচ্ছি না, কিন্তু এটার কারণটা কি সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি না, বা আমরা বুঝলেও এটা থেকে কিভাবে আমরা বের হব এই জিনিসটা নিয়ে আসলে আমরা অতটা সিরিয়াস না। তারপরে যেটা হচ্ছে, একটা খুব ইম্পর্টেন্ট একটা সেক্টরে আমরা খুব পিছিয়ে আছি। আমরা তো সাধারণত মনে করি ইংলিশ স্কিল দিয়ে আমি ভালো জব পাবো, আমার হায়ার স্টাডি বা অন্যান্য কিছুতে আমার কিন্তু একটা সেক্টরে বা একটা বড় একটা সুযোগ আমাদের কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন, কানাডা ইমিগ্রেশন।
কানাডা ইমিগ্রেশনে আমাদের বাংলাদেশ আমরা এতটাই পিছিয়ে, মানে ইউ ক্যান নট বিলিভ। আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করি, এটা 2015-তে কানাডায় যে ইমিগ্রেশন প্রসেস আছে, ওরা ডিফারেন্ট ক্যাটাগরিতে লোক নেয়। তার মধ্যে একটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রিতে গত বছর, দ্যাট ইজ না, গত বছর তো করোনার কারণে তেমন ইমিগ্রেন্ট যেতে পারেনি কানাডাতে। 2019-এর আমি একটা ডেটা দিচ্ছি। ইন্ডিয়া থেকে লোক গিয়েছে প্রায় 85,000, মোর দ্যান 85,000। আর আমাদের বাংলাদেশ থেকে 2019-এ কানাডায় ইমিগ্রেশন নিয়ে গিয়েছে অনলি 3,395, মোরলেস এরকম। 4,000-ও, মানে 3,400-তেও আসলে আমরা যেতে পারিনি। আর 2015 থেকে যদি হিসেব করি, এখন পর্যন্ত আমরা 3,500 অতিক্রম করতে পারিনি প্রতি বছরে আমাদের ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে। ওয়ারেজ আপনি দেখেন ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, চায়না, ফিলিপিন্স, আমাদের নেইবারিং কান্ট্রি যারা আছে, প্রতিটা দেশ থেকে কিন্তু অজস্র ইমিগ্রেন্ট কানাডায় যাচ্ছে। আমরা কেন পারছি না? আমরা সাধারণত এজেন্সিগুলোতে যাই, যাওয়ার পরে তারা বিশাল একটা লোভ দেখায়, কিরকম এই তো আপনার আইএলসে 5 হলে হয়ে যাবে, জীবনে হবে না। আমি কানাডা ইমিগ্রেশনে কিছু কাজ করেছি, সে কারণে আমি আপনাদেরকে বলছি। আই এম ট্রুলি স্পিকিং, ইন্ডিয়ান বা অন্যান্য পাকিস্তান বা অন্যান্য দেশের লোকদের সাথে যদি আমরা আমাদের তুলনা করি, দেখবেন কানাডাতে কিন্তু এরকম না যে আমি ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, সেজন্য ইন্ডিয়া থেকে তারা লোক বেশি নিচ্ছে, বা পাকিস্তান আমাদের চেয়ে বড়, বা চায়না অনেক বড় দেশ সেই জন্য চায়না থেকে বেশি নিচ্ছে, এরকম না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, একটু খোঁজ দিলে দেখবেন কানাডা ইমিগ্রেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে, ওখানে এজ একটা ফ্যাক্টর। এজ সাধারণত 22 থেকে 29 বছরের মধ্যে হলে সব হায়েস্ট র্যাঙ্কিং, যেটা হায়েস্ট 100 স্কোর পাওয়া যায়। এরপরে আস্তে আস্তে এটা কমতে থাকে। এজ ফ্যাক্টর, এডুকেশন আছে, তারপরে আপনার জব এক্সপিরিয়েন্স আছে, 5 বছর বা 10 বছর হলে আপনার স্কোর বাড়তে থাকে। মোরলেস সব জায়গায় প্রতিটা দেশের জন্য কিন্তু ক্রাইটেরিয়া সেম। এরকম না যে আমার দেশ বড় বা আমার দেশ একটু উন্নত সেজন্য আমি বেশি ফ্যাসিলিটি পাবো, এরকম কিছু না। আমরা কেন পিছিয়ে আছি ইন্ডিয়ানদের চেয়ে? এই একটাই, ইংলিশ স্কিল আমাদের এতই দুর্বল যে আমরা তাদের সাথে কম্পিট করতে পারছি না। হ্যাঁ, এজেন্সিগুলো আপনারা দেখবেন, যেসব এজেন্সিগুলো আছে তারা কিন্তু আপনাকে মিসগাইড করবে যে আইএলসে 5 হলে হচ্ছে। ইয়েস, সাপোজ কানাডা ইমিগ্রেশনে ওরা বলছে আইএলসে 5 হলে a person can apply, বাট অ্যাপ্লাই করলে কিন্তু আমাকে ভিসা দিচ্ছে না। ভিসা যদি আমি পেতে চাই তাহলে কিন্তু আমাকে অনেকের সাথে কম্পিট করে একটা র্যাঙ্কিং আসতে হবে, একটা স্কোর, আমাকে ভালো একটা স্কোর দেখাতে হবে। সেটা যদি আমি করতে পারি তারপরে পারবো। বাট আমি 5 দিয়ে অ্যাপ্লাই করতে পারছি, বাট এজেন্সিগুলো যে মিসগাইডটা করে আমাদেরকে যে আপনার 5 হলে হয়ে যাবে, সাপোজ সিএলবি 6, সিএলবি 5 হলে হয়ে যাচ্ছে, বাট এগুলো খুব পুয়ার স্কোর। ইন্ডিয়ানরা দেখা যাচ্ছে যে এই ইংলিশ স্কিল দিয়ে আমাদের থেকে তারা অনেক এগিয়ে যাচ্ছে, অ্যান্ড দে আর গেটিং দ্য অপরচুনিটি। কানাডা এত বড় দেশ, বাংলাদেশের প্রায় কি বলবো 65 থেকে 70 গুণ বড় হবে। ওরা যদি প্রতি বছর 4 লাখ 5 লাখও নিয়ে যায়, এভাবে 10 বছরও যদি নিয়ে যায়, কানাডার কিছু আসবে না। মানে খুব অল্প জায়গা হয়তো ওরা মানুষ দিয়ে ভর্তি করতে পারবে। সো আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। আমরা যদি ইংলিশ স্পিকিং এ নিজেদেরকে দক্ষ করতে পারি, সাপোজ আমি স্পোকেন ইংলিশ করলাম, এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করলাম, তাহলে আমার স্পিকিং রাইটিং এর একটা স্কিল ভালো চলে আসলো। এরপর আমি আইএলটিএস করলাম, দেন আই টার্গেট আ গুড স্কোর। আমি যখন একটা ভালো স্কোর পাবো তখন দেখবেন আপনার ভিতরে একটা সাহস আসবে, দেন ইউ ক্যান প্রসিড ফর কানাডা ইমিগ্রেশন। সো আপনারা এটা একটু মাথায় রাখবেন। অনেক বড় সুযোগ আমাদের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে, অনেক বড় সুযোগ আমাদের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। খুব শান্তির একটা দেশ কানাডা, আমাদের মুসলিমদের জন্য অনেক ফ্যাসিলিটি ওখানে আছে। আপনারা এটা মাথায় রাখেন। বিশেষ করে
ওরা তো 2021 থেকে 2023 পর্যন্ত একটা ওরা টাইমলাইন সেট করেছে, যেখানে ওরা প্রায় মোর দেন 1.2 মিলিয়ন ইমিগ্রেন্ট দ্যাল বি টেকিং টু কানাডা। সো প্রতি বছর প্রায় 4 লাখের উপরে ইমিগ্রেন্ট তারা নিয়ে যাবে 2021-22-23 তারা যে টার্গেট করেছে। তো আমাদের জন্য একটা বিশাল সুযোগ, আর এই সুযোগটা পাওয়ার একটা মাত্র ওয়ে হচ্ছে নিজেকে তৈরি করা। প্রথম যেটা হচ্ছে আমার একটা কি বলা যায়, দৃঢ় ইচ্ছা থাকতে হবে যে আই হ্যাভ টু ডু দিস। এরপরে যেটা হচ্ছে যে আমার যে গ্যাপটা আছে, যে লেকিংটা আছে, মাস্টার্স এখন কিন্তু সবার আছে কানাডাতে। আপনি দেখা যাচ্ছে পিএইচডি যেটা হচ্ছে অ্যাভেলেবেল, যেটা মাস্টার্স ডিগ্রি, এটা দিয়ে কিন্তু সবাই অ্যাপ্লাই করছে। এইজ এখানে কারো কিছু করার নেই। তারপরে যেটা হচ্ছে স্পাউসের যদি ইংলিশ স্কিল থাকে, সেটা অনেক ক্ষেত্রে দরকার হয় না। এক্সপ্রেস এন্ট্রিতে এটা ভালো পয়েন্ট দেয়। বাট আমি যদি পিএনপি প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করি, সেখানে স্পাউসের স্কোর তেমন একটা কাজে আসে না। নিজের স্কোরটা দিয়েই বা নিজের যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলে ওইটা দিয়েই কাজ হয়ে যায়। মানে একটা তাদের যে মিনিমাম একটা স্কোর থাকে, সেই স্কোরটা আশা করে অ্যাচিভ করা যায়। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে ইংলিশের এই দক্ষতার অভাব, যেটা এর কারণে কিন্তু আমরা কানাডা ইমিগ্রেশনে কোনোভাবেই ভালো করতে পারছি না। এজেন্সিগুলো অনেক স্বপ্ন দেখায়, আপনার কাছ থেকে ভুরি ভুরি টাকা নিয়ে নিবে, এরপরে দেখবেন আপনাকে ঘোরাবে। সো ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ, ইউ ক্যান অ্যাপ্লাই। সব কিছু এখন অনলাইনে, মানে সব কিছু আপনি করতে পারবেন যদি একটু জিনিসগুলো বুঝেন। ওখানেও ইংলিশ বুঝতে হবে। ইংলিশে যদি আপনি সব কিছু ইনস্ট্রাকশনগুলো বুঝেন, ইউ ক্যান অ্যাপ্লাই ইয়োর সেলফ, ইউ ডোন্ট নিড টু গো টু এনি এজেন্সি। সো এটা আপনারা মাথায় রাখবেন, এখন থেকে নিজেকে ওইভাবে প্রস্তুত করেন। জবের জন্য যেভাবে আপনারা টার্গেট করছেন যে আমি এই 6 মাসে নিজেকে আমি এই পর্যায়ে নিয়ে যাব, সেভাবে আপনারা কানাডা ইমিগ্রেশনটা খুব সিরিয়াসলি নিতে পারেন। আমি খুব জোর দিয়ে বলছি, এটা আমাদের জন্য একটা বিশাল একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সো ডোন্ট মিস ইট। এরপরে যেটা হচ্ছে মার্চ ফরওয়ার্ড, এই কোর্সটা প্রমোট করছে at incredibly affordable fee, 200 টাকা। এই ক্ষেত্রে আমরা কি আমি জাস্ট এটা আমার ভিতরে একটা প্রশ্ন আসছে যে আপনারা কি জাস্ট এই খুব সস্তায় এই কোর্সটা পেয়েছেন বলে করছেন? মানে এই ধরনের কি কোনো যে 200 টাকা দিয়ে কোর্সটা করে ফেলি, এটা একটা বিশাল সুযোগ, নাকি আপনার ভিতরে একটা চাহিদা আছে, আপনার একটা ক্ষুধা আছে, যে ক্ষুধার কারণে করছেন যে আমাকে ইংলিশে দক্ষ হতে হবে, আই হ্যাভ টু বি ভেরি স্কিল, আই হ্যাভ টু বি স্মার্ট ইন ইংলিশ স্পিকিং, সেই টার্গেট নিয়ে আপনি করছেন? অ্যাট ফার্স্ট আপনাকে এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি খুব কম ফিতে একটা কোর্স পাচ্ছি, এই কোর্সটা করার সুযোগ পাচ্ছি, তাহলে কিন্তু আপনার টার্গেটটা কিন্তু ওই লেভেলে থাকবে। ফিটা যেরকম কম, আই এম সরি টু সে, আপনার টার্গেটটাও কিন্তু কমই থাকবে। বাট আপনি যদি মনে করেন যে না, এটা আমার দরকার টু গেট এ গুড জব, হ্যান্ডসাম স্যালারি, টু মুভ টু কানাডা বাই ইমিগ্রেশন, তাহলে আপনি আপনার টার্গেটটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, আমাকে আইএলটিএস কেন আমি আইএলটিএস 5 টার্গেট করব? ইটস আ ভেরি পুয়ার স্কোর ইন আইএলটিএস এর মিনিমাম হচ্ছে 4, যেটা তো কোনো গণনায় ধরে না, গুণাতেই ধরে না। এরপরে 5, 6। তো আমি যদি টার্গেট করি আমি আইএলটিএস 8 টার্গেট করব, অন্তত ওইভাবে যদি আমি প্রিপারেশন নিই, অন্তত 7 আমি পাবো। দ্যাট উইল জাস্ট মেক এ ওয়ে for you to get a good job in corporate sector, to apply for Canada. সব কিছুতেই আমাকে কিন্তু আমার রাস্তাটাকে অনেক সহজ করে দিবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব এই টার্গেটটা করবেন, যে আমি আইএসএ 5, এজেন্সি বলবে ভাই 5 হলে হয়ে যাবে, ড্রপ দেন। তাদের কথাকে পাত্তাও দেওয়ার দরকার নেই, এজেন্সি শরণাপন্ন হওয়ারও দরকার নেই। আপনি নিজেই সব কিছু করেন, আগে নিজেকে প্রস্তুত করে নেন, দেন ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, নিজে করতে পারবেন। আর যেটা হচ্ছে আমরা যখন সস্তায় কোনো কিছু পাই, এটা আমাদের বাঙালির একটা নেচার হতে পারে
সস্তায় পেলে সেটাকে আসলে আমরা অতটা মূল্য দিতে চাই না। তো দেখা গেছে আপনি কোর্সটা করছেন, হয়তো ক্লাসগুলো ঠিকভাবে করবেন না, বাট আপনি যখন অনেক বেশি ফি দিয়ে কোনো ক্লাস করবেন বা কোনো কোর্সে ভর্তি হবেন, তখন দেখবেন আহ, আপনি কোনো ক্লাস মিস করছেন না। তো এই জিনিসটা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হয়তো একটা খুব ভালো একটা, হ্যাঁ, মাস ফরওয়ার্ড, দে আর ডুইং গ্রেট। অনেক আমাদের বিশেষ করে স্টুডেন্টদের জন্য তাদের জব সেক্টরে তাদেরকে ওইভাবে তৈরি করার জন্য, তাদের ক্যারিয়ারটাকে গড়ে দেওয়ার জন্য দে আর কন্ট্রিবিউটিং এ লট। অনেক অনেক ফ্যাসিলিটি আপনাদেরকে দিচ্ছে, তো এই সুযোগটা আপনারা নিচ্ছেন, ভেরি গুড, বাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস। কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। যে টিচার যে গাইডলাইন দিবে সেটা কোনোভাবে মিস করা যাবে না। নিজে নিজে আমি কোনো কিছু করা দরকার না। দেয়ার আর লস অফ ভিডিওস, লস অফ টিউটোরিয়ালস অনলাইন। আপাতত ওগুলো কোনো কিছু দেখার দরকার নেই। আহ, আমাদের এই কোর্সে আমরা যেভাবে গাইড করব, আপনারা জাস্ট ফলো ইট। এটা একটু ফলো করেন, বাকিটুকু এটা আমার দায়িত্ব আপনাকে কিভাবে তৈরি করব। আর আরেকটা যেটা হচ্ছে, আমি যদি আমার এক্সপিরিয়েন্সের আপনাদের সাথে শেয়ার করি, লাস্ট ইয়ার, দ্যাট ইজ ইন 2020, I just welcome করোনা অ্যাজ এ ব্লেসিংস। কারণ কি, করোনার কারণে কিন্তু আমাদের, হ্যাঁ, আমাদের অনেক ক্ষতি হয়েছে, বাট অনেক অপরচুনিটি আমাদের সামনে আসছে। আমি যেরকম একটা কোর্স করেছিলাম যেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, যেটা সিএসসিএম, সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার। এই কোর্সটা আমি অনেক আগে থেকে করতে চাইছিলাম, বাট চিটাগং থেকে ঢাকায় গিয়ে লম্বা সময় এই কোর্সটা করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি পারিনি, এত লম্বা সময় ছুটি নিয়ে আমি এই কোর্সটা করতে পারিনি। বাট করোনার কারণে আমি এই কোর্সটা করছি ঘরে বসেই। আমি বাংলাদেশের খুব বিখ্যাত একদম প্রমিনেন্ট সাপ্লাই চেইন এক্সপার্ট তাদের ক্লাস করার সুযোগ পেয়েছি। তো আপনাদের জন্য এটা একটা বড় সুযোগ, আপনি ঘরে বসে এই কোর্সটা করতে পারছেন। সো এটাকে সিরিয়াসলি নেন। খুব অল্প টাকা আপনারা কোর্সটা করতে পারছেন বলে এটাকে হেলাফেলা করবেন না প্লিজ। খুব সিরিয়াসলি নেবেন এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে একটা টিম করেন। সবাই মিলে যদি এই কোর্সটা করতে পারেন, আমার মনে হয় উইল হ্যাভ এ গুড টিম ওয়ার্ক। আরেকটা যেটা হচ্ছে, এই কোর্সে আমরা সাধারণত কি কি শেখাই, বা আমি এই কোর্সটা আমি কিভাবে ডিজাইন করেছি সেটা আপনাদেরকে আমি একটু শেয়ার করি, সো দ্যাট ইউ ক্যান গেট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য কোর্স। আমাদের সাধারণত আপনি খেয়াল করলে দেখবেন আপনারা যে আমরা কেন ইংরেজি শিখতে পারিনি। আমরা এতটা বছর প্রতিটা ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে বা ইংরেজি যে সাবজেক্ট ছিল সেটা কিন্তু আমরা প্রতিটা ক্লাসে আমরা পেয়েছি। আমরা প্রতিটা ক্লাসে আমরা গ্রামার শিখেছি, স্ট্রাকচার শিখেছি, মোটামুটি অনেক কিছু আমরা শিখেছি। বাট আমাদের মুখ দিয়ে কেন কথা বের হয় না? মানে কখনো চিন্তা করেছেন অ্যাকচুয়ালি হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস ফর আওয়ার বিং ফেলিয়ার? আমরা আসলে যে পদ্ধতিতে আমাদেরকে ইংরেজি পড়ানো হয়েছে সেটা মানে কমিউনিকেটিভ ইংলিশ যদিও বলে, বাট কমিউনিকেটিভ ইংলিশের প্র্যাকটিসটা কিন্তু আমাদের ক্লাসে হয়নি। এটা আমি আমার আগের একটা সেশনে এটা আমি বলেছিলাম যে আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এটা প্রাইমারি লেভেলে বলেন, হাই স্কুল লেভেলে বলেন, চমৎকার একটা বই। অ্যান্ড ইট ওয়াজ ডিজাইন বাই লটস অফ এক্সপার্ট, ইংলিশ এক্সপার্টস ইন আওয়ার কান্ট্রি। এবং তারা খুব যথেষ্ট গবেষণা করে যত্নের সাথে এই বইগুলো রেডি করেছে। বাট আমরা এই বইতে যে জিনিসগুলো দেয়া আছে আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার জন্য, এগুলোই আমরা আই এম সরি টু সে আমাদের টিচাররা স্কিপ করে গেছে। কারণ কি, এগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে কোশ্চেন, অ্যান্সার, ট্রু ফলস, তারপরে কি বলে উইথ ক্লু অর উইদাউট ক্লু, এই টাইপের। এই জন্য বাট আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের যদি বাসায় কারো এরকম ছোট বাচ্চা থাকে প্রাইমারি স্কুলে পড়ে, তাদের ইংলিশ ফর টুডে বইটা একটু নিয়ে দেখেন। ওখানে প্রতিটা লেসনের শেষে দেখবেন কিছু প্র্যাকটিস সেশন দেওয়া আছে। ইট ক্যান বি
গ্রুপ ওয়ার্ক, গ্রুপ স্টাডি, মানে স্টুডেন্টরা সবাই মিলে যে টপিকটা আছে তার উপরে তারা ডিসকাস করবে। তারপরে যেটা হচ্ছে পেয়ার প্র্যাকটিস, যেটা হচ্ছে দুজন দুজন করে প্র্যাকটিস করবে। এখানেই কিন্তু মূলত কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার কথা ছিল, বাট এটা আমরা এড়িয়ে যাওয়ার কারণে আমরা ইংলিশ শিখতে পারিনি। হ্যাঁ, আমরা ইংলিশে A+ পাচ্ছি, ভালো মার্কস পাচ্ছি, বাট সেটা হচ্ছে জাস্ট এক ধরনের কি বলবো, মুখস্থ বিদ্যার মতো। বাট যে উদ্দেশ্যে ইংলিশ ফর টুডে বইটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আসলে আমাদেরকে ওইভাবে পড়ানো হয় না। আর আরেকটা যেটা হচ্ছে আমরা ইংলিশ স্পিকিং যেটা আমরা যেভাবে শেখার চেষ্টা করি সেটা আসলে আমাদেরকে জাস্ট ইট মেক্স মি মাচ স্লোয়ার। কিরকম, জাস্ট লেট মি এক্সপ্লেইন। আমরা গ্রামারের উপর ডিপেন্ড করি যে আমার টেন্স শিখতে হবে, তারপরে পার্সিভ স্পেস শিখতে হবে, আর্টিকেল শিখতে হবে, কি বলা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই জিনিসগুলো আমাদের মাথার ভিতর থেকে এখনো বের হচ্ছে না। আমি ইংলিশের কথা আসলেই এগুলো আমার মাথায় ঘুরে যে আমার এই জিনিসগুলো আমার শেখা জরুরি ইফ আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। ইটস টোটালি রং। তার মানে আপনি হয়তো প্রশ্ন আসবে, স্যার তাহলে কি গ্রামার লাগবে না? গ্রামার লাগবে, বাট আমি গ্রামারের উপর ডিপেন্ড করব না। আমি কথা বলবো, এটা তো আর কি বলা যায়, গ্রামাটিক্যালি রং ওয়েতে আমি কথা বলবো না, বাট আমি কথা বলাটা শিখবো, বাট গ্রামার আমাকে ফলো করবে। আমাদের টার্গেটটা ওইভাবে যদি করতে পারি, আমি গ্রামারকে ফলো না করে গ্রামার আমাকে ফলো করবে। কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে শেখাবো। গ্রামার আমাকে ফলো করবে, আমি গ্রামারের পেছনে ছুটবো না। দ্যাট ইজ, I'll be speaking in the right way, in a correct way. That case, grammar will follow me. সো আমার কোর্সটা আমি একটু পরে আসছি, আমি আগে প্রবলেমগুলো বলছি কেন আমরা ইংরেজি শিখতে পারছি না। এক হচ্ছে আমরা গ্রামারের উপর খুব ডিপেন্ড করি, আরেকটা যেটা হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এটা এই হাজার হাজার প্লাস দিয়ে আমরা স্ট্রাকচার শিখি। এটা আপনাকে রাইটিং কাজে দিবে, বিকজ ইন রাইটিং ইউ হ্যাভ টাইম টু থিঙ্ক। আপনি চিন্তা করার সময় পাচ্ছেন, বাট স্পিকিংয়ে you have no time, because you have to think and you have to speak simultaneously. একসাথে আমাকে চিন্তা করতে হচ্ছে what should I say or what to say, সাথে সাথে কিন্তু আমাকে এটা মুখ দিয়ে বের করতে হচ্ছে। সো এখানে যদি আমি ওইভাবে চিন্তা করি যে আমি এই কথাটা বলবো, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, কে বলবে, আমি করব, আমি সাবজেক্ট, তারপরে কি করব, এটা ভার্ব, তারপরে অবজেক্ট, এভাবে করে আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন না। You have to come out of this trend. এখান থেকে বের হতে হবে। আরেকটা যেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন মেথড। আমরা আমাদের অনেক টিচারের শেখায় বাংলা ট্রান্সলেশন দিয়ে শেখায়, অনেক অনেক এরকম ভুরি ভুরি আছে, বাট আই ডোন্ট এগ্রি উইথ দেম অর উইথ দ্যাট মেথড। বাংলা ট্রান্সলেশন করে ইংরেজি শেখা যাবে না। হ্যাঁ যাবে, আমি পরীক্ষার খাতায় অনেক ট্রান্সলেশন আমি লিখতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আমাকে কথা বলতে দাঁড় করিয়ে দেন, আমার মুখ থেকে কোনো কথা বের হবে না। যতক্ষণ পর্যন্ত আমার মাথায় বাংলা ট্রান্সলেশন থাকবে, আমি বাংলায় চিন্তা করব, তারপরে এটাকে আমি স্ট্রাকচারে সাজাবো, স্ট্রাকচারে ফেলবো, তারপরে ইংলিশ কথা বলবো। ভাই এত সময় আমাকে দিবে না। স্লো মেমোরি আমার এখানে কাজ করবে না। ইট শুড বি ফার্স্ট মেমোরি। সো যেটা হচ্ছে আমাকে খুব দ্রুত চিন্তা করতে হবে, আর দ্রুত চিন্তা করতে গেলে একটাই উপায়, যেটা হচ্ছে সিচুয়েশনকে ফেস করা। আমার সামনে এখন এই সিচুয়েশন আছে, সো হাউ আই শুড ফেস দিস, হোয়াট আই শুড সে ইন দিস সিচুয়েশন। আমার কোর্সটা আমি মূলত ওইভাবে সাজিয়েছি যে এই সিচুয়েশনে আমরা এই কথাটা বলবো। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার, হ্যাঁ, কথা বলার যে নিয়মটা আছে বা যে নিয়মে আমি কথাটা বলবো সেটা আমি শেখাবো, বাট এখানে মূলত যেটা হচ্ছে আমরা অনেক এক্সপ্রেশন আমরা মুখস্থ করে ফেলবো। এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার
আহ, মুখস্থ করে আমরা কয়টা সেন্টেন্স শিখবো, বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক অনেক সেন্টেন্স আছে, আমরা কয়টা মুখস্থ করব। বাট এটা কি আমার জন্য যথেষ্ট? সাপোজ আমি এতগুলো এক্সপ্রেশন আমি মুখস্থ করলাম, আর দিস ইনাফ টু হ্যান্ডেল দ্য ডেইলি কনভারসেশন? আমি বলবো যথেষ্ট। কিভাবে? আপনি যখন অনেকগুলো এক্সপ্রেশন আপনি শিখে যাবেন, দ্যাট উইল হেল্প ইউ টু ক্রিয়েট অর টু মেক আ নিউ এক্সপ্রেশন। এটা আমি কিভাবে হবে সেটা আপনি বুঝবেন, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা সাধারণত মনে করতে পারি যে আমি এই কয়েকটা কথা শিখে আমি কি করব। আপনি জাস্ট বাচ্চাদের কথা চিন্তা করেন। বাচ্চা সে কিন্তু সব কথা শিখে তারপর কিন্তু কথা বলা শুরু করে না, আস্তে আস্তে শুরু করে। হয়তো সে প্রথমে একটা শব্দ শিখলো, সেটা সে, আমরা সবাই এভাবে শিখেছি। আবার আমাদের জাস্ট ইফ আই টক অ্যাবাউট আওয়ার মাদার টাং, আমরা কিন্তু এভাবে আমার মায়ের ভাষা শিখেছি। এরকম না যে আমার মা আমার মুখে টেপ লাগিয়ে দিয়েছে যে তুই আগে সব কথা শিখবি, তারপরে কথা বলা শুরু করবি। এভাবে আমরা কেউ কিন্তু কথা বলা শিখিনি। তা আমরা দেখা যাচ্ছে একটা শব্দ শিখেছি, দুটো শব্দ শিখেছি, এভাবে একটা এক্সপ্রেশন আমি শিখেছি। ফলো করতে করতে এক পর্যায়ে গিয়ে আমার মুখ থেকে বের হয়েছে। এভাবে ধীরে ধীরে কিন্তু আমরা শিখেছি। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে শর্ট টার্ম, বা একটা কি বলা যায়, খুব অল্প একটা সময়ে আমরা পুরো ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলার চেষ্টা করি। এটা একটা আমাদের ভুল ধারণা। একটা ভাষা জাস্ট 2 মাসের কোর্স আমি, বা 2 মাস বলেন বা 3 মাসের কোর্সে আমি আপনাকে শিখিয়ে দিতে পারি যে এটা এটা এইভাবে বলতে হয়, এই সিচুয়েশনে আপনি এই কথাটা বলবেন। বাট ইউ হ্যাভ টু কন্টিনিউ ইয়ার স্পিকিং। কথা বলতে হবে কিন্তু। আমি জাস্ট শিখে নিলাম কিভাবে রান্না করতে হবে, বাট আমি কখনো চুলার কাছে গেলাম না, আমি কখনো ট্রাই করলাম না। জীবনে কিন্তু ভালো রাঁধুনি হতে পারবেন না। এটা সব ক্ষেত্রে আপনি, আপনাকে শিখিয়ে দেওয়া হলো আপনি এইভাবে ড্রাইভ করবেন। কিছুদিন আপনাকে আহ, আপনার কি বলা যায় যে ট্রেনার আপনাকে পাশে বসিয়ে আপনাকে দেখিয়ে দিল এটা এইভাবে 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 করে আপনি গাড়ি চালাবেন। হ্যাঁ, আপনি ট্রেনিংটাও করলেন, সাপোজ 1 মাসের একটা ট্রেনিং করলেন, ড্রাইভিং কোর্স একটা করলেন, কিন্তু এরপর আপনি গাড়ি চালাচ্ছেন না। ক্যান ইউ বি গুড ড্রাইভার? নেভার। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের একটা ভুল ধারণা, বা অনেকের মধ্যে এই ধারণা আছে আমি কোর্স করলে মনে হয় আমার কাজ হয়ে যাবে। বাট কোর্স করার পরে এটাকে যদি আমি প্র্যাকটিসে না রাখি, কখনোই আমার ইংলিশ স্পিকিং ডেভেলপ করবে না। সেটা হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইট ইজ, যে কোনো ভাষাই হতে পারে, যে কোনো স্কিল হতে পারে। আপনি যেই স্কিলই আপনি কোনো কোর্স করেন, ট্রেনিং নেন, বাট সেটা যদি আপনি চর্চা না করেন, সেটা কোনোভাবেই আপনার আয়ত্তে আসবে না। সেজন্য আমি যেটা বলবো যে এই কোর্সটা করার পরেও আপনারা টাচে থাকবেন, একটা প্র্যাকটিস। এটা আপনি ইউ হ্যাভ টু ক্রিয়েট এর এনভায়রনমেন্ট। আপনার এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করে নিতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন সেটা হতে পারে, আপনি যদি জবে জয়েন করেন, আপনি আপনার কলিগসদের সাথে আপনি কথা বলে, ইউ হ্যাভ টু এনকারেজ দেম টু স্পিক ইন ইংলিশ। ইউ হ্যাভ টু ট্রাই টু মেক অ্যান এনভায়রনমেন্ট, ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট উইথ ইউর কলিগস। তাদেরকে এনকারেজ করেন ওইভাবে। যে কোনোভাবে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন, কলেজে পড়ছেন, আপনার বন্ধুর সাথে, আপনার বন্ধুকে আপনার পার্টনার বানিয়ে নেন। এ ধরনের আমি অনেক গাইডলাইন দিব। তো আমি যেটা বলছিলাম, আহ, আমাদের এই কোর্সে মূলত যেটা হচ্ছে, প্রথমে আমি আহ, আমার ক্লাসগুলো একটু শেয়ার করি যে আমার কোর্স ম্যাটেরিয়ালটা আমি কিভাবে সাজিয়েছি। আহ, যেমন প্রথমে যেটা হচ্ছে আমরা আহ, একেবারে এটা খুব কমন জিনিস, আমরা নিজেদের পরিচয় দিই, আরেকজনকে পরিচয় করিয়ে দিই। আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস, রিলেটিভস, কলিগস, অনেক অনেককে আমরা পরিচয় করিয়ে দিই, অনেকের সাথে আমরা পরিচিত হই। এটা কমন একটা সিচুয়েশন। এরপরে আমরা আমাদের ফিলিংস গুলো আমরা শেয়ার করি। আমরা ভালো আছি, বা এই মুহূর্তে আমি কেমন আছি, আমি, আমার মন খারাপ কিনা, আমি আমি খুশি কিনা, তারপরে আমার শরীর খারাপ কিনা, মানে আমাদের যে কন্ডিশন গুলো আছে, হেলথ কন্ডিশন বলেন, আমার মেন্টাল কন্ডিশন বলেন, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব কমনলি শেয়ার করি প্রতিদিন। তারপরে যেটা হচ্ছে আমরা
কোথায় আছি, আমরা আমাদের লোকেশনগুলো কিন্তু আমরা প্রতিদিন কারো মানে এই কথাবার্তার মধ্যে এগুলো একেবারে কমন। তো আমার প্রথম ক্লাসে আমি সাধারণত এই জিনিসগুলো শিখিয়ে দেব। একেবারে ডেইলি কনভারসেশনে এই টপিকগুলো একেবারে কমন টপিক, যেটা আমরা কিভাবে কথা বলবো, কোন সিচুয়েশনে আমি কোন সেন্টেন্সটা ইউজ করব, এই জিনিসগুলো আপনাদেরকে আমি শেখাবো। এরপরে এটাকে আরো কিভাবে নতুন নতুন সেন্টেন্স আপনি তৈরি করবেন সেই টেকনিকটা আপনাকে আমি শিখিয়ে দেব। এরপরে যেটা হচ্ছে টেন্সের কথা আসে। এখন বলতে পারেন যে স্যার আপনি তো গ্রামারের বিপক্ষে বললেন, এখন আবার টেন্সের কথা বলছেন। গ্রামার তো আসবেই, বাট গ্রামারের উপর আমি নির্ভর করব না। টেন্সের কথা এটাই বলছি। সাপোজ আমরা অনেকগুলো টেন্স শিখেছি, 12টা টেন্স, 4টা টেন্সের পরে আবার প্রতিটা 3টা করে, 3টা টেন্স। তারপরে আমি আসলে ভুলে গেছি টেন্সের কয়েক প্রকার, কারণ স্পিকিংয়ে বা স্পোকেন ইংলিশে সবগুলো টেন্সের ব্যবহার কোনো দরকার নেই। সো 3টা টেন্সকে এবার আবার 4টা পার্ট করে 12 প্রকার আমরা শিখেছি। এবং খুব এটা দেখবেন আমরা when I was in school, দেখা যাচ্ছে আমরা ক্যালেন্ডার নিতাম, একটা ক্যালেন্ডারের টেন্সের সব স্ট্রাকচার দেওয়া আছে, মুখস্থ করেছি, কোনো কাজে আসে না। সরি টু সে, কোনো কাজে আসে না। টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেই টেন্সগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করি, ওই টেন্সগুলোকে আমি সাধারণত ফোকাস করার চেষ্টা করব, বাট আমার মতো করে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ধরনের স্ট্রাকচার আমি ইউজ করিনি আমার কোর্স ম্যাটেরিয়ালে। জাস্ট আমি আপনার সামনে সিচুয়েশনটা তুলে ধরবো যে আমি এই জিনিসটা করি, তাহলে এটা আমি কিভাবে বলবো, বা এটা আমি করেছিলাম বা আমি এটা করব। ফর এক্সাম্পল, টেন্সের কথা যেহেতু আসছে, আমি যদি বলি আমরা ফিউচার টেন্সের আমি একটা এক্সাম্পল দিই, যে আমরা আসলে সাধারণত টুকটাক কিছু ভুল করি। কিরকম? যেমন ফিউচার সিম্পল, যেটা আমরা বলি না, আমি খাবো, আমি যাব, বা আমি এটা করব। তারপরে আরেকটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, যেটা আমরা বাংলা কিন্তু খুব হাস্যকর, যে ট্রান্সলেশনগুলো আমাদেরকে শেখানো হয়েছে খুবই হাস্যকর। আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি ঘুমাতে থাকবো। জীবনে শুনেছেন কেউ ওইভাবে কথা বলেছে? এই আমি আসতে থাকবো, আমি ট্রেনে করে আসতে থাকবো, আমি বাসে করে ঢাকায় যেতে থাকবো। আমি যদি আমাদের গতানুগতিক যে গ্রামার বইগুলো আছে বা যে ট্রান্সলেশন মেথড আছে, ওখানে দেখবেন এভাবেই কথা বলে। তো এই কথা তো আমি জীবনে শুনি নাই, আমরা এইভাবে কথা বলি না। বাট এই টেন্সটা কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করি। হ্যাঁ, if you are able to use this structure, this sense, you can be a good speaker, you can speak smartly. যেমন আমরা ফিউচার কন্টিনিউয়াস, যেটা আমরা বাংলা সাধারণত ট্রান্সলেশন শিখেছি, আমি এটা করতে থাকবো, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমরা খেলতে থাকবো। জীবনে আমরা এভাবে কথা বলি না, কাউকে এইভাবে কথা বলতে শুনি না। আমরা সাধারণত এরকম বলি, সাপোজ আমি যদি বলি আমি আপনাদের এই কোর্সটা নিব। এখানে দেখেন, কোর্সটা নিব আমি এরকম না যে আমি নিলাম শেষ, এরকম না। কোর্সটা একটা সময় ধরে কিন্তু চলবে, এম আই রাইট? একটা সময় ধরে চলবে, সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 2.5 মান্থস, 3 মাস হতে পারে। তাহলে দেখেন, একটা সময় ধরে কিন্তু কাজটা আমি করব। এই ক্ষেত্রে আমি যদি বলি আই উইল কন্ডাক্ট আর আই উইল রান দ্য স্পোকেন কোর্স, হয়ে যাবে। বাট সবচেয়ে পারফেক্ট হবে, বা যারা নেটিভ স্পিকার তারা যেটা ইউজ করে, সেটা হচ্ছে I'll be conducting the spoken course, I'll be running the spoken English course. এখানে দেখেন, আমি যদি বলি আমি আপনাদের এই কোর্সটা নিতে থাকবো, কি বলবো, খুব হাস্যকর শোনাবে। কিন্তু আমি কি বলছি, আমি এই স্পোকেন ইংলিশ কোর্সটা আমি নিব। আমরা সাধারণত জানি নিব বললে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল যেটা বলে সেটা বোঝাচ্ছে। বাট দেখেন, এখানে কিন্তু আমি একটা সময় ধরে আমি কোর্সটা কিন্তু নিব। ওই ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পলটা ইউজ না করে আমরা সাধারণত কন্টিনিউয়াস সেন্সটা ইউজ করি, যেটা হচ্ছে I'll be running. আপনি যদি সাপোজ ইউ গো টু কক্সবাজার, আপনি হোটেলে উঠবেন, আপনি রিসেপশনে কথা বলছেন, তারা জিজ্ঞেস করে স্যার আপনি কয়দিন থাকবেন?
যদি ইংলিশে আপনি যদি সাপোজ কক্সবাজারে আপনি কোনো 5 স্টার হোটেলে যান, রিসেপশনে হয়তো ইংলিশে আপনার সাথে কথা বলতে পারে, if you show your smartness or if you speak in English with them, তখন তারা বলবে, স্যার হাউ লং উইল ইউ বি স্টেইং, হাউ লং উইল ইউ বি স্টেইং। উইল ইউ স্টে কিন্তু সে বলছে না, কারণ কি আপনি রুমে তো ঢুকে আর বের হয়ে যাবেন না। দ্যাট মিনস আপনি ওখানে থাকবেন, আপনি হয়তো 1 রাত থাকবেন অথবা 2 রাত থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আই উইল স্টে 2 নাইটস এভাবে কিন্তু আমরা বলি না। বা নেটিভ স্পিকার যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা কিন্তু এভাবে বলে না, আল বি স্টেইং 2 নাইটস, আল বি স্টেইং 4 days, আল বি স্টেইং 1 week। সাপোজ কি বলা যায়, আমরা অনেক সময় বলি না, আচ্ছা তোমার সাথে আমি একটু পরে কথা বলবো। কথাটা কিন্তু একটা সময় ধরে কিন্তু আমরা বলি। সাপোজ এটা আমি 5 মিনিট তার সাথে কথা বলবো, অথবা আমি তোমার সাথে রাতে কথা বলবো। ফর এক্সাম্পল, এখন আমার ফোন আসলো, হ্যাঁ আমার কোনো বন্ধু ফোন করেছে, আই এম বিজি উইথ ইউ, আপনাদের সাথে আমি ক্লাস নিচ্ছি বা আমি কথা বলছি, এখন তার ফোনটা আমি অ্যাটেন্ড করতে পারছি না। সেক্ষেত্রে আমি হয়তো ফোনটা ধরে আমি তাকে বলতে পারি, ওকে আল বি টকিং টু ইউ টুনাইট, অথবা আল বি টকিং টু ইউ লেটার, আই উইল বি টকিং টু ইউ লেটার। এই জিনিসগুলো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কোন সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন, বা নেটিভরা কিভাবে কথা বলে, বা আমরা কি রং ওয়েতে আমরা টেন্সকে কিভাবে আমাদেরকে ভুল পদ্ধতিতে শেখানো হয়েছে। পারফেক্ট টেন্স আমরা শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে যার ফলাফল এখনো বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। শিখতে শিখতে রাত পার করে দিয়েছি, এইমাত্র শেষ হয়েছে ফলাফল বিদ্যমান। ভাইরে, আপনি যখন কথা বলবেন আপনি কি এত কিছু রিসার্চ করার আপনার সময় আছে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে কিনা, এর রেজাল্ট এখনো আছে কিনা। সাপোজ আমি ভাত খেয়েছি, আমি যদি বলি হ্যাঁ আমি এইমাত্র ভাত খেয়েছি, ফলাফল বিদ্যমান, এখন ফলাফল দেখাতে গেলে তো আমাকে পেট কেটে দেখাতে হবে যে তাদের তাদের ভাত আছে, অথবা পেটে বাড়ি দিয়ে দেখাতে ঠাস ঠাস আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এই যে মানে কি বলবো, আজীব কিছু সংজ্ঞা দিয়ে কিন্তু আমাদেরকে টেন্স শেখানোর চেষ্টা করা হয়েছে। সে কারণে আমরা এখন পর্যন্ত টেন্সের ক্লিয়ার মানে কনসেপ্ট আমাদের মধ্যে এখনো আসেনি। এসব মানে আজগুবি সংজ্ঞার কারণে সিম্পলি যদি আমরা বুঝিয়ে দিতে পারতাম যে হ্যাঁ এই সিচুয়েশনে তুমি পারফেক্ট টেন্সে কথা বলবা, সিম্পল। ঠিক আছে, কোথায় ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, দুইটা ও থাকলে এই থাকলে ভার্বের শেষের অক্ষরটা বা এই সেই, এগুলো বলে কিন্তু আমাদের মাথা এমনি জ্যাম করে ফেলেছে। তো ওই ক্ষেত্রে যেমন ভার্বের সাথে এস বা ইএস, আমার টেকনিক যেটা আমি যেটা সাধারণত বলি, আপনার স্পোকেনে বা when you speak আপনার কি এস বা ইএস কি দেখা যায়? আপনি কোথায় এস ইউজ করছেন কোথায় ইএস ইউজ করছেন দেখা যায় না। তো এই ক্ষেত্রে এস বা ইএস নিয়ে আমার এত বদার্ড হওয়ার কি আছে? আমি যে টেকনিকটা আমার স্টুডেন্টদেরকে আমি শিখাই, আমি জাস্ট বলি যখন তুমি হি পাবে বা শি পাচ্ছ, বা থার্ড পার্সন, এটা আমরা সবাই চিনি, হি শি অথবা ই বা কারো নাম, যে ভার্বটা তুমি ইউজ করছো তাকে জাস্ট একটু করে দিবে। ভার্বটা উচ্চারণ করার সময় জাস্ট শেষে বলে দিবে, এস ইএস যেটাই যোগ হওয়ার অটো হয়ে যাবে, কারণ ওখানে কেউ দেখছে না এস যোগ করেছি না ইএস যোগ করেছে। হি প্লেস, হি গোস, দেখেন কত সহজ। কি দরকার আমি এখন চিন্তা করবো আল্লাহ এস দিব না ইএস দিব, এসব চিন্তা করতে করতে আমার স্পিকার সে বা আমার যে পার্টনার আছে হু ইজ লিসনিং টু মি, সে কিন্তু চলে যাবে, বা আমার স্পিকিং ওখানে কিন্তু বা আমাদের কনভারসেশন ওখানে কিন্তু শেষ হয়ে যাবে আমি যদি এত স্লোলি কথা বলি। এটা আমার একটা টেকনিক আপনাদের সাথে যা শেয়ার করলাম, যে আমরা কত সহজভাবে জিনিসগুলোকে আমরা শিখাই। সিম্পলি হি স্পিক্স, হি ম্যানেজেস, জাস্ট ভার্বটাকে আপনি দিয়ে শেষ করে দেন, এস বাই এস অটো যোগ হয়ে যাচ্ছে, ইউ ডোন্ট নিড টু বি বদার উইথ দ্যাট। ঠিক আছে ব্যাপারটা। আরেকটা যেটা হচ্ছে আমরা একটা হচ্ছে কনসিয়াস স্পিকিং, আরেকটা হচ্ছে আনকনসিয়াস স্পিকিং। আনকনসিয়াসটা কি যেটা ওখানে সাধারণত আমরা ভুল করি না, আপনি চাইলেও ভুল করতে পারবেন না। আই ইজ গোয়িং,
আই অ্যাম গোয়িং এটা কিন্তু আপনার মাথায় আছে, ঠিক আছে? আপনি কিন্তু এখানে চাইলেও কিন্তু আপনি আই ইজ গোয়িং, আই আর গোয়িং এভাবে কিন্তু বলছেন না, ঠিক আছে? বাট আমরা কনসিয়াস কখন থাকি, এই যে আমি যে হি এর কথা বললাম, হি শি বা ইট অথবা কারো যদি নাম থাকে, তখন কিন্তু আমরা কনসিয়াসলি চিন্তা করি আল্লাহ এস যোগ করবো না ইএস যোগ করবো। তো স্পিকিংয়ে আপনার এটা দরকার নেই। আপনি জাস্ট এই ক্ষেত্রে মাথায় উঠে রাখবেন আমি ভার্ব যেটা পাবো করে দেব, ভার্বকে জাস্ট একটা দিয়ে শেষ করে দেব। ক্লাসে এগুলো যখন পড়াবো, যখন দেখবেন জিনিসগুলো আরো ভালো লাগবে, and you'll be enjoying that. দেখেন আমি বলেছি ইউ উইল বি এনজয়িং, কারণ কি আপনারা এটা কিন্তু একটা মুহূর্তে উপভোগ করবেন না ক্লাসগুলো। আমার একটা লম্বা সময় ধরে যখন আমরা ক্লাসগুলো করব, একটার পর একটা ক্লাস আসতে থাকবে, আপনারা খুব মজা পাবেন আশা করি। এই যে মজা পাবেন একটা সময় ধরে কিন্তু এই মজাটা থাকবে, সেই জন্য আমি বলেছি ইউ উইল বি এনজয়িং দ্য ক্লাসেস। এনিওয়েজ, এরপরে যেটা হচ্ছে আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ভয়েস খুব ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি, বাট আমাদের যে ভয়েসটা আমাদেরকে যেভাবে শেখানো হয়েছিল, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, তারপরে কি সে এটা করে, তার দ্বারা এটা করা হয়, এই আমার দ্বারা এটা করা হয়। জীবনে কাউকে কথা বলতে শুনেছেন এভাবে? আমার দ্বারা এটা করা হয়, আমার দ্বারা কি বলা যায়, ভাত রান্না করা হয়। সিম্পলি আমরা কি বলি, আমি ভাত রান্না করি, আমি এটা করি, আমি স্পোকেন ইংলিশের ক্লাস নেই, আমার দ্বারা স্পোকেন ইংলিশের ক্লাস নেওয়া হয়। এভাবে কথা বললে আপনারা আমাকে বলবেন যে আমাদের চিটংয়ের ভাষা আমরা বলি ফল ফানলা, পাগল নাকি লোকটা। আমরা এভাবে কথা বলি না। আমাদেরকে ভয়েস এভাবে শেখানো হয়েছে, যেটার প্র্যাকটিক্যাল লাইফে কোনো ব্যবহার নেই। আমাদের এই কোর্সে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে যে যদি কে করে এই জিনিসটা, এই ইনফরমেশনটা যদি আমরা আমার কথাতে আমি শেয়ার করি, সিম্পলি এটা আমরা অ্যাক্টিভে কথা বলবো। আর কে করে, কাজটা কে করে এটা যদি আমরা বলতে না চাই, বা অনেক সময় এই ইনফরমেশনগুলো থাকে না, তখন আমরা প্যাসিভ সেন্সে আমরা কথা বলবো, ঠিক আছে? যেমন আমি যদি চিটংয়ে বলি, প্রতি বছর আমাদের পোলো গ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলার আয়োজন করা হয়। কে করছে এটা ইম্পর্টেন্ট না, আমি এখানে হাইলাইট করছি বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয় আমাদের আউটার স্টেডিয়ামে, বিজয় মেলা অনুষ্ঠিত হয়। তারপরে আপনি যদি বলেন বিসিএস এর পরীক্ষা, বছরে কয়েকবার বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়, বা এই সময় বিসিএস এর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কে করছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে কোন কাজটা করা হচ্ছে ওইটাকে আপনি হাইলাইট করছেন বা ওইটাকে আপনি ফোকাস করছেন। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এখন কি অ্যাক্টিভ সেন্সে কথা বলবো না প্যাসিভ সেন্সে কথা বলবো, ঠিক আছে? যেমন এখন যদি বলেন ইদানিং অনলাইনে প্রচুর কেনাকাটা হচ্ছে, বা প্রচুর জিনিস অনলাইনে বিক্রি করা হচ্ছে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস অনলাইনে আমরা পাচ্ছি, বা অনলাইনে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। কে বিক্রি করছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে কোন জিনিসগুলো বিক্রি করা হচ্ছে আপনি ওটাকে হাইলাইট করছেন। গট মাই পয়েন্ট? এই ওই সেন্সটা আপনাকে আমি শিখিয়ে দেবো কোন ধরনের সিচুয়েশন আপনি প্যাসিভ সেন্সে কথা বলবেন। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে মডেল, খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদের ডেইলি কথা বলার জন্য। ক্যান, মে, কখন আপনি ক্যান দিয়ে কথা বলেন, কখন মে দিয়ে কথা বলবেন, মাইট দিয়ে কথা বলবেন, কুড দিয়ে কথা বলবেন, ঠিক আছে? কিন্তু স্ট্রাকচার আমি এখানে কোনো স্ট্রাকচার ইউজ করবো না। আমি বারবার একটা কথা বলছি, আমি সিচুয়েশনটা আপনার সামনে তুলে ধরবো। এই সিচুয়েশনে আপনি এভাবে কথা বলবেন, এই সিচুয়েশন আপনি ক্যান দিয়ে কথা বলবেন, বা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে গেলে এখানে ক্যান লাগবে, এখানে কুড লাগবে, এখানে মাইট লাগবে, এখানে কুড হ্যাভ লাগবে, এখানে শুড দিয়ে কথা বলবেন, এখানে শুড হ্যাভ লাগবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ছাড়া আপনি কথা বলতে পারবেন না। তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা ডেইলি কনভারসেশনে যেই টার্মগুলো আমরা ইউজ করি, যে কি বলবো, যে গ্রামারগুলো আসে, ওই গ্রামারকে আমি আমার স্টাইলে আমি ফোকাস করব, বা এই সেন্সে আপনি বা এই সিচুয়েশনটা আপনি এই সেন্স ইউজ করবেন। গ্রামাটিক্যাল টার্মের চেয়ে আমি জাস্ট সেন্স দিয়ে আপনাকে বা আপনাদেরকে জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এরপরে যেটা হচ্ছে অবলিগেশন, একটা টার্ম আছে খুব
যে আমাদের সাধারণত এটা করতে হয়, আমাকে এটা করতে হবে, বা আমাকে এটা করতে হয়েছিল, আমার এটা করার কথা ছিল, এই ধরনের সেন্সগুলো আমরা কিভাবে ইউজ করব। তারপরে যেটা হচ্ছে ডিগ্রি, যেটা হচ্ছে আমরা কোনো জিনিস কম্পেয়ার করি, এটা একেবারে খুব কমন একটা সিচুয়েশন, যেটা হচ্ছে আমরা কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আমরা ওখানে কম্পেয়ার করছি, আমি কোনো পার্সন টু পার্সন কম্পেয়ার করছি, কোনো ইভেন্ট টু ইভেন্ট আমি কম্পেয়ার করছি, তাহলে এটা আমাদের ডেইলি লাইফে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, সেটা আমরা শিখব। এরপরে যেটা হচ্ছে এক্সপ্রেশনগুলো, হ্যাঁ, আমরা অনেক মজার মজার এক্সপ্রেশন শিখবো। সাপোজ আমি আপনাদেরকে হ্যাঁ একটা যদি বলি, সাপোজ আমি বললাম তারা খুব সুখী দম্পতি। সুখী শব্দটা শুনেই আপনার মাথায় আসবে একটাই ওয়ার্ড, হ্যাপি। দে আর হ্যাপি কাপল। বাট এটাকে আরো অনেকভাবে বলা যায়। সাপোজ অনেক সময় আমরা খুশি হই না, আমরা বিভিন্ন কারণে আমরা খুব খুশি হই। এক্ষেত্রে যদি বলি, হ্যাঁ কি অবস্থা, তোমার কেমন লাগছে, আমি বললাম আই এম হ্যাপি। সাপোজ আপনি একটা প্রমোশন পেয়েছেন, আপনার কলিগস আপনাকে জিজ্ঞেস করলো, কি ভাই প্রমোশন পেয়েছেন, কেমন লাগছে, আই এম হ্যাপি। বাট এই হ্যাপিটাকে আরো কতভাবে বলা যায়? টু শো ইউর স্মার্টনেস, টু ইমপ্রেস পিপল, আপনি বলতে পারেন আই এম ওভার দ্য মুন। ওভার দ্য মুন, ওভার মানে আমরা সাধারণত জানি উপরে, মুন মানে হচ্ছে চাঁদ, তাহলে আমি চাঁদের উপরে। অ্যাকচুয়ালি এটা না, এই ইডিয়মসগুলো তো আসলে অর্থ ধরে ধরে হয় না। তো এটা এই এক্সপ্রেশনটা আপনি ইউজ করতে পারেন, আই এম ওভার দ্য মুন, মানে আমি খুব, ওয়েন ইউ আর এক্সট্রিমলি হ্যাপি, when you are in great excitement, in that case you can say I'm over the moon. I'm on cloud 9. Cloud মানে মেঘ, 9 মানে হচ্ছে 9, cloud 9, মেঘ 9, কিছুই কোনো অর্থ পাবেন না। বাট এই ইডিয়মস গুলো সাধারণত আপনার হ্যাপিনেসটাকে, when you are extremely happy, তখন আপনাকে এটা বলছে। সাপোজ আপনি বলতে পারেন আই এম টপ অফ দ্য ওয়ার্ল্ড। সাপোজ আপনি কি বলা যায়, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন, তখন বলতে পারেন আই এম টপ অফ দ্য ওয়ার্ল্ড। অথবা সে কি বলা যায়, একটা ভালো জব পেয়েছে, তখন বলতে পারেন হি ইজ টপ অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে অনেক সময় আমরা বলি, সাপোজ যখন যারা বাবা মা এখানে যদি কেউ থেকে থাকেন, যখন প্রথম বাবুটা হয়, তখন বাবা বা মায়ের যে ফিলিংস বা ফ্যামিলি মেম্বার্সদের যে ফিলিংস, এটা অন্যরকম। এখন আপনি সাপোজ আমি বাবা হলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই কেমন লাগছে, বাচ্চার বাবা হয়ে গেলেন, আমি বলতে পারি আই এম ইন সেভেন্থ হেভেন। সপ্তম জান্নাতে, এটা কিন্তু সপ্তম জান্নাত বোঝাচ্ছে না, আই এম ইন সেভেন্থ হেভেন, আই ক্যানট এক্সপ্রেস মাই ফিলিংস। আপনি যখন খুব খুশি যে নতুন মানে এই প্রথম বাবা হয়েছেন, আপনার ফিলিংসটা কিন্তু আমি হ্যাপি বললে কিন্তু হচ্ছে না, আপনি কিন্তু তার চেয়ে অনেক বেশি। এক্ষেত্রে আমি থ্রু আউট দ্য কোর্স এই ধরনের খুব মজার মজার এক্সপ্রেশনগুলো আমরা শিখব, যে আমি একটা কথাকে আরো কতভাবে বলতে পারি, ইন ডিফারেন্ট ওয়েজ, হাউ আই ক্যান এক্সপ্রেস মাই ফিলিংস। সেটা সাপোজ আপনি একটা ভালো একটা কাজ করলেন আজকে অফিসে, আপনার বস আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো, তখন আপনার মেজাজ খুব ফুরফুরে মেজাজে আপনি কাজ করছেন, ভালো লাগছে, বস আমার কোনো একটা কাজ নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, কোনো একটা প্রজেক্টে আমি খুব ভালো করেছে, আমার বস আমাকে খুব ধন্যবাদ দিল। হ্যাঁ, তখন আপনি বলতে পারেন ইয়াস। আপনার কলিগ জিজ্ঞেস করলে, কি ভাই আপনাকে এত ফুরফুরে মানে খুব খুশি খুশি লাগছে, তখন আপনি বলতে পারেন, সাপোজ আপনার বস যে আপনাকে থ্যাঙ্কস দিয়েছে সেটা শেয়ার করে আপনি বলতে পারেন ইট মেড মাই ডে, আমার দিনটাকে খুব ভালো করে দিয়েছে, এই জিনিসটা বুঝেছেন। দ্যাট মিনস ইউ আর এক্সপ্রেসিং ইউর হ্যাপিনেস। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসগুলো আমরা শিখবো। এরপরে এরকম হতে পারে যে আমি শুধু হ্যাপিটাই জানি, বাট এর আরো অনেক কিছু সিনোনিম আছে। সাপোজ আই এম জয়ফুল, আই এম চিয়ারফুল,
আই এম গ্ল্যাডসাম, তারপরে আমি বলতে পারি আই এম থ্রিলড। দেখেন আপনি হ্যাপিটাকে কিন্তু অনেকভাবে বলতে পারছেন। আই এম ডিলাইটেড, আই এম রিলাইটেড। এই জিনিসগুলো আপনাদেরকে আমি টিপসগুলো দিব। এখান থেকে মোটামুটি আমরা বিশেষ করে কোর্সের শেষের দিকে আমি এটা এই জিনিসগুলো আমি প্রথমে রাখিনি এই কারণে, কারণ প্রথমে আগে আপনি বেসিক কথা বলাটা শিখে যান। হ্যাঁ, প্রথমে বেসিক কথাটা বলা শিখলে এরপরে দেখবেন আপনি কোর্সের শেষের দিকে আমি এটা রেখেছি। এবং রাখার আরেকটা কারণ যেটা হচ্ছে সবাই যেন কোর্সের শেষ পর্যন্ত থাকেন, কারণ এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং আপনাদের জন্য আমি বলবো এগুলো হচ্ছে বোনাস। মানে আমাদের মিলাদের পরে সাধারণত দেখবেন তবরুক দেওয়া হয়, জিলাপি দেওয়া হচ্ছে, বিরিয়ানি দেওয়া হচ্ছে। তো সবাই দেখবেন মিলাদের শেষ পর্যন্ত কিন্তু তারা থাকে। টার্গেটটা কি? ওই মিলাদ শেষে ওইটা পাবে। তো আপনাদের এই কোর্সেও আমি এই জিনিসগুলো শেষে রেখেছি যেন আপনারা মিলাদের শেষ পর্যন্ত ওয়েট করেন, তবরুকটা নিয়ে তারপরে বাসায় যাবেন। বোঝা গেছে ব্যাপারটা? সো এগুলো কিন্তু প্রথমে পাওয়া যাবে না, আমি আগেই বলে রাখছি। খুব মজার মজার কিছু এক্সপ্রেশন আমি শেখাবো যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি, নেটিভরা যেগুলো ইউজ করে সবগুলোই আমি শেখাবো, বাট কোর্সের শেষের দিকে গিয়ে। তো যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই কিন্তু এই মজাগুলো পাবেন বা এই গিফটগুলো আপনারা পাবেন। আমি এই জন্যই বলছি কারণ আমরা আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার সাইফুডসে আমি জিনিসটা খুব ক্লোজলি অবজার্ভ করতাম যে অনেক স্টুডেন্ট, অনেক ব্যাচে স্টুডেন্টরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে 10টা ক্লাসের পরে বা 12টা ক্লাসের পরে এরপরে তারা কিন্তু ড্রপ আউট এরিয়াটা। তো এইটা আমি ধরে রাখার চেষ্টা করতাম, আমি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমি আমার স্টুডেন্টকে ধরে রাখার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ আমার প্রায় ব্যাচে আমার স্টুডেন্টরা, হ্যাঁ কিছু তো ড্রপ আউট হবে, 20% বা 30% ড্রপ আউট হবে, বাট একটা মেজরিটি পার্সেন্ট কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি ধরে রাখতাম বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে। তো আপনাদেরকে আমি এটা বলছি যে অনেক সময় দেখবেন 10-12টা ক্লাসের পরে কিন্তু আপনি হয়তো খেই হারিয়ে ফেলবেন, আপনার ইন্টারেস্ট হয়তো থাকবে না, বা বিভিন্ন ব্যস্ততার কারণে বা একটা ক্লাস মিস করেছেন বা দুটো ক্লাস মিস করেছেন, তখন আপনি চিন্তা করবেন যে আর কি করব, পরবর্তী ক্লাসগুলো তো বুঝবো না, থাক বাদ দিই। এভাবে করবেন না প্লিজ। কোনো ক্লাস যদি কোনোভাবে মিস হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি মিস হতেই পারে, সেটা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব এটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। অথবা আপনার যারা কি বলা যায় থাকবে, পার্টনার থাকতে পারে, অথবা আপনাদের ক্লাসে যারা আপনাদের ব্যাচমেট থাকবে তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন। এভাবে আশা করি আপনারা রিকভার করে ফেলতে পারবেন। হ্যাঁ, ক্লাস যেন কোনোভাবে মিস না হয়। আর যদি কোনো কারণে একান্ত মিস হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, এক্ষেত্রে আপনি অন্য কোনোভাবে আমার সাহায্য নিতে পারেন, বা আপনার বন্ধু বান্ধব তাদের সাহায্য নিয়ে কিন্তু আপনি এটা কাভার করে নেবেন। সো কোনোভাবেই কিন্তু ক্লাস থেকে ড্রপ আউট হওয়া যাবে না, এটা কিন্তু খুব মাথায় রাখবেন। আমি এগুলো প্রথম থেকে বলে দিচ্ছি যে এই জিনিসগুলো হয়। স্টুডেন্টরা কেন স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়েও তারা একটা ভালো রেজাল্ট করতে পারে না? হয় অনেকেই কোর্স কমপ্লিট করে না, মাঝপথে ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়, আলটিমেটলি রেজাল্ট জিরো। আরেকটা যেটা হচ্ছে যেভাবে আমরা গাইড করি সেটা শুনে না, প্র্যাকটিস করে না, সেক্ষেত্রে কোনো রেজাল্ট পায় না। তো এই জিনিসগুলো আমি প্রথমে বলে দিচ্ছি যে আপনি এখন থেকেই নিজের টার্গেটটাকে আপনি সেট করেন যে আমি এটা করব, আমি এটা করব না। ডু অ্যান্ড জাস্ট রাইট ইউর ডুজ অ্যান্ড ডোন্টস, যে আমি এটা করব, এটা করব না। এখন থেকে আপনি এই জিনিসগুলো সেট করে নেন। কোর্স শুরু হওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো আর আপনি করতে পারবেন না। তাহলে আমার কি কি প্রবলেমগুলো হয় স্টুডেন্টদের, কোন কোন কারণে তারা কোর্স কন্টিনিউ করতে পারে না, আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। তো এই জিনিসটা যেন আপনার মধ্যে না আসে, এটা খুব খেয়াল রাখবেন। তারপরে যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন থাকে স্যার, আপনারা হয়তো এখানে কমেন্ট করেছেন, আমি যদিও আমি লাইভটা দেখছি না ফেসবুকে, হয়তো অনেক কমেন্ট আসছে যে ভোকাবুলারি নিয়ে। আমাদের স্টুডেন্টদের একটা বিশাল একটা অংশ দে আর ভেরি অরিড অফ ভোকাবুলারি, এবং মনে করি যে আমি যদি ভোকাবুলারি না জানি তাহলে আমি ইংলিশে কথা বলতে পারবো না। আপনি জাস্ট একটু নিজেকে যাচাই করে দেখবেন, আমরা প্রত্যেকেই যে পরিমাণ ভোকাবুলারি জানি এগুলো কি আমরা ইউজ করি? আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা কিন্তু এগুলো ইউজ করি না। কেন?
কারণ আমরা এমন কিছু ভোকাবুলারি শিখেছি যেগুলো আমাদের ডেইলি কনভারসেশনে কিন্তু ইউজ হয় না। এগুলো আমরা শিখেছি। হ্যাঁ, আমার রাইটিংয়ের জন্য দে আর হাইলি নিডেড, হাইলি রিকোয়ার্ড, কোনো সন্দেহ নেই। বাট স্পোকেনে আমরা যে ভোকাবুলারিগুলো জানি সেগুলো যদি ইউজ করতে পারি অনেক। হয়তো আমি ভোকাবুলারি জানি কিন্তু আমি ইংলিশ সেন্টেন্সটা আমি তৈরি করতে পারছি না, বা ওই ইংলিশ সেন্টেন্সটা আমি প্রকাশ করতে পারছি না। সেখানে দেখা যাচ্ছে আমার জানা ভোকাবুলারিটা কিন্তু আমি ব্যবহার করতে পারছি না। আরেকটা যেটা হচ্ছে, আমরা যেটা করি ভোকাবুলারি আমরা মুখস্থ করি, শুধু শব্দার্থ আমরা মুখস্থ করি। এইভাবে আপনি কখনো ভোকাবুলারি আপনি আপনার স্পিকিং আপনি ব্যবহার করতে পারবেন না। আমি যেটা বলি, আমরা প্রতিটা ওয়ার্ড যেটাই আমি শিখি সেটা সেন্টেন্স দিয়ে শিখব। শুধু শব্দ অর্থ দিয়ে ভোকাবুলারি শেখার মতো বোকামি এবং জাস্ট ওয়েস্ট অফ ইয়ার টাইম, মানে টোটালি আপনার সময়টা নষ্ট করা ছাড়া আর কিছুই না। আপনি দেখবেন ইত্যাদিতে হানিফ সংকেত অনেক লোককে ধরে নিয়ে আসেন, অনেক লোককে নিয়ে আসেন ইনভাইট করে, সরি আমি ধরে বললাম। দেখবেন এক নিঃশ্বাসে পৃথিবীর সব দেশের রাজধানী বলতে পারছে। অনেকে দেখবেন যে ডিকশনারি পুরো মুখস্থ হয়ে গেছে, বা তাকে কথা বলতে দেন তো ভাই, আপনি তো পুরো ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন, একটু 5 মিনিট ইংলিশে কথা বলবেন। সে কি পারবে মনে হয়? হচ্ছে শব্দার্থ মুখস্থ করা বা ওয়ার্ড মিনিংটা জানা ইজ নট ইনাফ। আপনাকে এটার ব্যবহারটা জানতে হবে। সাপোজ কুক শব্দটা কি রান্না করা, তাই না? বাট কুকের একটা মজার একটা এক্সপ্রেশন আছে। সাপোজ আমি বললাম হোয়াটস কুকিং, কেউ বলতে পারবেন এটার অর্থটা কি? হোয়াটস কুকিং, হোয়াট ইজ কুকিং মানে হোয়াটস কুকিং, শব্দ অর্থ দিয়ে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। আমি একটু সহজ করে দিই। ধরেন আপনার বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দিচ্ছে, আপনি তখন আসলেন তাদের আড্ডাতে, এসে বলছেন, আমরা বলি এই গাইজ হোয়াটস আপ, তখন আপনি হ্যাঁ গাইজ হোয়াটস কুকিং, তার মানে কি আলোচনা চলছে। ঠিক আছে? আর এই মজার মজার জিনিসগুলো আপনারা শিখতে পারবেন বাংলা একাডেমি ডিকশনারি থেকে। আমার খুবই পছন্দের একটা ডিকশনারি, আমরা অনেকেই বলি অক্সফোর্ড, তারপরে ক্যামব্রিজ, এগুলো পড়া ইংলিশ টু ইংলিশ। ভাই আমাদের ওই ধৈর্য নাই, ইংলিশ দেখলেই আমাদের গায়ে জ্বর চলে আসে। তো অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে ইংরেজি শিখবো, ওই ধৈর্য বা ওই আগ্রহ কিন্তু আমাদের নেই। যেটা সত্য আমি সেটা বলছি, ইটস দ্য ফ্যাক্ট। বাংলা একাডেমি ডিকশনারিটা আপনারা সবাই কালেক্ট করে নেবেন। আমি ভোকাবুলারি কিন্তু কোনো লিস্ট দিব না। গতানুগতিক বিভিন্ন স্পোকেন কোর্সে দেখবেন এত মোটা মোটা ভোকাবুলারির বই থাকে, শব্দার্থ মুখস্থ করায়। আমি এটা করে আপনার সময়টা কোনোভাবেই আমি নষ্ট করব না। ভোকাবুলারি এটা আপনার দায়িত্ব, আপনি আপনার মতো করে শিখেন। এটা 2 মাসে শিখতে হবে, 3 মাসে শিখতে হবে, 6 মাসে শিখতে হবে, কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আপনি আজীবন শিখতে পারেন। আমার অফিসে বাংলা একাডেমি ডিকশনারি আমার এখনো আছে, আমার ডেস্কে আছে, আমি যখন সময় পাই আমি করি। কিন্তু আমি আজকে অনেক বছর ধরে তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে আছি, আমি কেন এখন শিখবো? শেখার তো শেষ নেই। ডেলি যদি আমি 5টাও শিখতে পারি, এটা কিন্তু অনেক বড় একটা এসেট আমার জন্য। বাট আমি ডেলি 100টা শব্দার্থ শিখলাম, বাট 2 দিন পরে আমি 90টায় আমি মনে রাখতে পারলাম না, ওই শেখার লাভ নেই। বাট 5টা শিখি, আমি সেন্টেন্স দিয়ে শিখবো, এটা মনে থাকবে আপনার। কারণ কি, আমরা সাধারণত দেখবেন ভিজুয়াল জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় বেশি থাকে। সাপোজ আপনি কোনো একটা সেন্টেন্স দেখলেন, ওটার একটা চেহারা বা একটা পিকচার কিন্তু আপনি মনে মনে একটা তৈরি করে নেন। হ্যাঁ, তো তখন দেখবেন আপনি যখন একটা সেন্টেন্সে ভোকাবুলারি শিখবেন, এটা একটা পিকচার কিন্তু আপনার মেমোরিতে থেকে যাবে। ওই ক্ষেত্রে তখন আপনি ওই ভোকাবুলারিটা ইউজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনি পুরো সেন্টেন্স দিয়ে শিখছেন এবং আপনি সাথে সাথে শিখে নিচ্ছেন যে এই সেন্টেন্সটা আমি ওই সিচুয়েশনে গিয়ে ইউজ করতে পারবো। সাপোজ আমি একটা যেটা উদাহরণ দিলাম, সাপোজ হুইজ কুকিং, এখন আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছে বা আমার ফ্যামিলি মেম্বার, আমি বাসায় ঢুকলাম, দেখি আমার মা, আমার বোন, ভাই সবাই মিলে গল্প করছে, আমি গিয়ে বলতে পারি হ্যাঁ হোয়াটস কুকিং। বুঝে গেছে ব্যাপারটা? হোয়াটস কুকিং আপনার জীবনও কিন্তু ভুলবেন না, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে শিখিয়ে দিয়েছি। এই ধরনের মজার মজার জিনিস আপনারা বাংলা একাডেমি ডিকশনারিতে পাবেন। তো ইউ শুড ফলো দ্যাট। আমি আলাদা ভোকাবুলারি কোনো দিব না। হ্যাঁ, থ্রু আউট দ্য কোর্স আমার কিছু ভোকাবুলারি থাকবে, বিশেষ করে
আমাদের যেটা আমি বলেছিলাম যে আমাদের ফিলিংস, আমাদের হ্যাপিনেস, আমাদের স্যাডনেস, এগুলো এক্সপ্রেস করার জন্য আমরা কি ধরনের শব্দ ইউজ করব, এক্সাক্টিভ যেটা বলে গ্রামারের ভাষায়, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, এক্সাক্টিভ আছে, এগুলো আপনাদেরকে আমি আলাদা একটা চার্ট দিয়ে দিব, ওগুলো শিখে নেবেন যেন, কারণ আমরা প্রতিনিয়ত এগুলো আমরা ইউজ করি, আমরা প্রশংসা করি, আমরা কারো সমালোচনা করি, এগুলো করতে গেলে এই শব্দগুলো আসে। এই কমন যে জিনিস শব্দগুলো আছে এগুলো আমি কোর্সে দিয়ে দিব, বাট ভোকাবুলারির জন্য 3000 ভোকাবুলারি, 2000 ভোকাবুলারি এই ধরনের কোনো কিছু আমি দিব না। আই এম সরি, এটা আপনাকে আপনার নিজ দায়িত্বে করতে হবে, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই ধরনের ভোকাবুলারি শব্দ অর্থ শিখে কোনো লাভ নেই, শুধু শুধু আপনার সময়টা নষ্ট হবে। আমি যেভাবে বললাম সেভাবে আপনি 1 মাসে 100টা শব্দ শিখেন, দ্যাট উইল বি ইয়োর গ্রেট অ্যাসেট। বাট আপনি 1 মাসে 2000 শব্দ শিখলেন, পরের মাসে গিয়ে আপনি কি বলা যায় 1900 শব্দই অর্থ বলতে পারছেন না, ভুলে গেছেন, সেটা লাভ নেই। বুঝে গেছে ব্যাপারটা? লাস্ট ওয়ান যেটা হচ্ছে, আমি আর সময় নিব না, ইটস অলমোস্ট মোর দ্যান 1 আওয়ার। ফ্লুয়েন্সি, অনেকেই খুব কমন প্রশ্ন, স্যার আমি কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলবো? আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি খুব দ্রুত কথা বলা হচ্ছে ফ্লুয়েন্সি। টোটালি রং। দ্রুত কথা বলা ফ্লুয়েন্সি না। If you speak fast, your listener may not understand you. লাভ কি? আপনি খুব দ্রুত কথা বললেন, বাট যার সাথে কথা বলছেন ওই লোকটা কিছুই বুঝলো না আপনি কি বললেন। কমিউনিকেশন কি হয়েছে? হয়নি। বাট আপনি সুন্দর করে কথা বলেন, স্মার্টলি কথা বলেন, দ্যাট ইজ কমিউনিকেশন। এক্ষেত্রে ফ্লুয়েন্সির ব্যাপারে আমাদের অনেকের রং কনসেপ্ট আছে, যেমন অনেকে এভাবে প্র্যাকটিস করে, এভাবে ভাই, এভাবে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। আপনি জীবনে এভাবে কথা বলেন, কোনো নেটিভ স্পিকার এভাবে কথা বলে না, ঠিক আছে? আমি করে আমি এভাবে অনেক দ্রুত এক নিঃশ্বাসে প্র্যাকটিস করতে বলে। আমি আসলে আই ডোন্ট এগ্রি with that kind of practice, that kind of style to build your fluency. এটা আসলে আমি জানি না কিভাবে তারা এটাকে ফ্লুয়েন্সি বিল্ডিং প্র্যাকটিস বলে। ফ্লুয়েন্সি যেটা হচ্ছে, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, এক একটা ওয়ার্ড দিয়ে দিয়ে কিন্তু আমরা কথা বলি না। আপনি বাংলা যদি বাংলা ফ্লুয়েন্সিটা আপনি চিন্তা করেন, সাপোজ আমি কারো শারীরিক অবস্থা বা তার খবর আমি জানতে চাচ্ছি, আমরা কি বলি? কেমন আছো? এই তুমি কেমন আছো? আমরা বলি এভাবে। আমরা কি বলি? এই কেমন আছো? তাহলে দেখেন, কেমন আছো দুটোকে আমি কিন্তু ব্লেন্ড করে ফেলেছি, আমি মিক্স করে ফেলেছি। কেমন আছো, তাহলে কয়কার কে, ম, দন্তান্ন, তারপরে সরিয়া ছ, কিন্তু আমি এখানে দেখা যাচ্ছে দুটোকে জোড়া লাগিয়ে দিয়েছি। কেমন আছো? কেমন আছো আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি না। ইংলিশের ক্ষেত্রে যেটা হয়, আমরা সাধারণত ভেঙে ভেঙে, ওয়ার্ড ভেঙে ভেঙে, প্রতিটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা মানে কি বলা যায়, স্লো হয়ে যায়, ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে পারি না। আই অ্যাম ফাইন, আমরা কিন্তু এভাবে বলি না, আই এম ফাইন। সাপোজ লেট মি চেক, ধরেন আমার কোনো সাপ্লায়ার আমাকে বললো যে মিস্টার হাসান, ডিড ইউ সেন্ড দ্য এলসি টু আওয়ার ব্যাংক, অর ডিড ইউর ব্যাংক সেন্ড দ্য এলসি টু আওয়ার ব্যাংক? তখন মানে আমার ব্যাংক তার ব্যাংকে এলসি পাঠিয়েছে কিনা, বা এলসি কপিটা পাঠিয়েছে কিনা, আমি যেহেতু এলসি নিয়ে কাজ করছি ওই এক্সাম্পলটা দিলাম। ওই ক্ষেত্রে আমি হয়তো জানি না, তখন আমি কি করি, তাকে বলছি আচ্ছা ঠিক আছে আমি একটু ব্যাংকে চেক করে নিই। ওকে, লেট মি চেক উইথ মাই ব্যাংক, লেট মি চেক, লেট মি চেক উইথ মাই ব্যাংক, লেট মি চেক উইথ মাই ব্যাংক, 6টা শব্দ আছে এখানে। বাট আমি কিভাবে বলছি? লেট মি চেক, আমি কি বলছি? লেট মি চেক। লেট মি কে আমি বানাচ্ছি লেট মি, তারপরে চেকটাকেও কিন্তু আমি ওটার সাথে জয়েন করে দিয়েছি। লেট মি চেক, লেট মি গো, লেট মি সি, লেট মি ট্রাই। এটাই হচ্ছে ফ্লুয়েন্সি। আমি লেট মি চেক এভাবে কিন্তু আমি কথা বলি না, ডোন্ট লাভ, এভাবে কিন্তু আমরা কথা বলি না। জাস্ট হচ্ছে একটা শব্দের সাথে আমরা আরেকটা শব্দকে জোড়া লাগিয়ে দিব সুপার গ্লু দিয়ে। বা আমি এটাকে আমার স্টুডেন্টদেরকে আমি শেখাতাম কমলা। কমলা দেখবেন একটা কোষ, কমলার একটা কোষ আরেকটা কোষের সাথে কিন্তু
লাগানো, ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, তাই না? তো আমরাও শব্দ মানে প্রতি একটা সেন্টেন্সকে আমরা কমলা বানিয়ে ফেলবো, আলাদা আলাদা থাকবে না প্রতিটা, মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যতগুলো লাগানো যায়। আবার এরকম না যে প্রতিটা শব্দকে মিলে আমি একটা শব্দ বানিয়ে ফেলবো, এরকম না। যতটুকু কমফোর্টেবল হয়, একটা দুইটা শব্দ বা তিনটা শব্দ বা চারটা শব্দ মিলে আমি জোড়া লাগিয়ে যখন প্র্যাকটিস করব, সেটাই হচ্ছে ফ্লুয়েন্সি। এই টেকনিকটা আপনাদেরকে আমি শেখাবো। এবং দিস ইজ দ্য রাইট ওয়ে। নেটিভরা এভাবে কিন্তু কথা বলে, আমরা এইভাবে কথা বলি। আমি নিজের ভাষার কথা চিন্তা করেন, আমরা বলি না হেই তুমি কেমন আছো, কেমন আছো, ভালো আছি। তাহলে দেখেন, ভালো আছি শব্দ দুটোকে কিন্তু আমি একসাথে জোড়া লাগিয়েছি। ভাত খাবে, কি খেয়েছো, দেখেন কি খেয়েছো আমি কিন্তু আলাদা করে বলছি না। কি খেয়েছো, চলো যাই, চলো যাই, আমরা কি বলছি, চলো যাই, চলো দেখি। ইংলিশের ক্ষেত্রেও, নট ইন্ডিয়ান ইংলিশ, যে কোনো ভাষার ক্ষেত্রে এভাবে কিন্তু ফ্লুয়েন্সিটা আসে। একটা শব্দের সাথে আরেকটা শব্দকে আমরা লাগিয়ে দেব, আলাদা আলাদা করে আমরা শব্দগুলো উচ্চারণ করব না, ঠিক আছে? বাট আমি খুব দ্রুত কথা বললাম, এটা ফ্লুয়েন্সি। আমি জানি না কার মাথা থেকে একটা আসছে, শুধু শুধু এই প্র্যাকটিসটা কেন করা স্টুডেন্টদেরকে, এটা জানি না। আর যেটা হচ্ছে, আমি স্লো কথা বলি, কোনো সমস্যা নেই, বাট when I am speaking smartly, that is fluency. That's a part of fluency. ঠিক আছে? ফ্লুয়েন্সি মানে শুধু দ্রুত কথা বলা না, সাবলীলভাবে কথা বলা। আমার কথা বলার স্টাইল, দ্য ওয়ে অফ স্পিকিং is smart. When I speak smartly in a smart way, that is fluency. খুব দ্রুত আমি কথা বলে গেলাম, বাট আমার কথা কেউ কিছু বুঝলো না, সেটা ফ্লুয়েন্সি না। ওকে মাই ডিয়ার, দ্যাটস অল ফর টুডে। আজকে মোটামুটি আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা কেন স্পোকেন ইংলিশ কোর্সটা করব। স্পোকেন ইংলিশ কোর্সটা করতে গেলে আমরা যে ভুল পদ্ধতিগুলোতে আমরা শেখার চেষ্টা করতাম, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কোনটা রাইট ওয়ে, ওয়াজ দ্য রাইট ওয়ে অফ লার্নিং স্পোকেন ইংলিশ, সেটা আমি শেয়ার করেছি। আর আমি যদি ইংলিশে দক্ষ হতে পারি, নিজেকে যদি আমি ওই পর্যায়ে তৈরি করতে পারি, তাহলে আমার সামনে কি কি অপরচুনিটি আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমাদের এই কোর্সে আমি কিভাবে শেখাবো, কোন কোন জিনিসগুলো আপনারা শিখবেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। মোটামুটি আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই কোর্স সম্পর্কে। আশা করি ইউ হ্যাভ গট দ্য ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য কোর্স। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কোর্সটা শুরু করব। আজকে ওরিয়েন্টেশন নিলাম আপনাদের, এরপরে আমাদের মূল ক্লাস শুরু হবে। সেটা জাস্ট লেট মি চেক উইথ দ্য অথরিটি অফ মার্চ ফরওয়ার্ড, কারণ আমাদের কিছু এখানে টেকনিক্যাল ফ্যাসিলিটি দরকার আছে, যেটা আপনারা অনেকে জানেন। জুমে ক্লাস, আমাদের ক্লাসগুলো জুমে হবে। অল দ্য ক্লাসেস উইল বি কন্ডাক্টেড ইন জুম। জুমে ক্লাস হলে ওখানে যে ফ্যাসিলিটিগুলো দরকার সবগুলোই আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। কারণ কি, স্পোকেন ইংলিশ যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, ইট শুড বি, মাস্ট বি ইন্টারঅ্যাক্টিভ। আপনাদের কে যদি আমি এখানে কি বলা যায়, এঙ্গেজ করতে না পারি, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাস হবে না। সেটা হচ্ছে যে আমার চেয়ে আপনাদেরকে কথা বেশি বলতে হবে। আই হ্যাভ টু মেক ইউ স্পিক ইন ইংলিশ। সুতরাং ওই জন্য দেখা যাচ্ছে আমাদের ওই ফ্যাসিলিটিগুলো দরকার। আশা করি এগুলো খুব ইট উইল বি অ্যারেঞ্জড ভেরি সুন। সেটা হয়ে যাবে। আমাদের মার্চ ফরওয়ার্ডের যে পেজ আছে, সেই পেজে আপনাদেরকে এটা নোটিফাই করা হবে। আমাদের পরবর্তী ক্লাস কখন থেকে শুরু হবে সেই তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জাস্ট বি ইন টাচ উইথ মার্চ ফরওয়ার্ড পেজ, আপনারা ওখানে একটু খেয়াল রাখবেন। আর আপনাদেরকে হয়তো পার্সোনালিও আপনাদেরকে লিঙ্ক পাঠানো হবে, জুমের লিঙ্ক, সো দ্যাট ইউ ক্যান জয়েন। আর আরেকটা যেটা হচ্ছে, আমাদের ক্লাস 8টা থেকে একটা শিডিউল করা হয়েছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আরও আগেই ক্লাসে জয়েন করে ফেলবেন। আপনাদের জন্য প্ল্যাটফর্মটা বা লিঙ্কটা যেটা ওপেন থাকবে, ওইভাবে আপনারা দেখা যাচ্ছে 10 মিনিট বা 15 মিনিট আগে আমরা ওইভাবে আপনাদের জন্য ব্যবস্থা করব। আপনারা আগে থেকে জয়েন করবেন, ওখানে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, দুজন প্র্যাকটিস করতে পারেন। অথবা আমি দেখা যাচ্ছে ওখান থেকে আপনাদের স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু মডারেটর আমি সিলেক্ট করে দিব, তারা এই সেশনটা মানে 10-15 মিনিটের কিছু সেশন তারা হ্যান্ডেল করবে, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস, ইউ ক্যান জাস্ট হ্যাভ এ টিম ওয়ার্ক, এই জিনিসটা করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলবো, আপনি আপনার বাসা থেকে এটা ক্লাসটা করছেন, ওয়াই শুড ইউ জয়েন দ্য ক্লাস অ্যালোন?
আপনার কিন্তু অনেক বড় সুযোগ আছে। হ্যাঁ, আপনি যখন when you attend the class in person, আপনি যখন আগে যেটা হয়েছে করোনার আগে আমরা ক্লাসরুমে বসে ক্লাস করেছি, তখন দেখা যাচ্ছে আমি ভর্তি হয়েছি, আমি একাই কিন্তু ক্লাসে আসতে পারছি। The other members in my family, they are not allowed to join the class, to attend the class. বাট অনলাইনের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আপনার ফ্যামিলি, আপনি আহ, যে ফিট দিয়ে আপনি ভর্তি হয়েছেন, আপনার ফ্যামিলির সবাই কিন্তু চাইলে ক্লাসটা করতে পারছে। বুঝাতে পারলাম ব্যাপারটা? সো অবশ্যই চেষ্টা করবেন আপনার ফ্যামিলির কাউকে আপনি আপনার পাশে বসাবেন। আর যদি আরো 2-3 জন মিলে ভাই বোন সবাই মিলে বসতে পারেন অনেক ভালো, কারণ আমি যে প্র্যাকটিসগুলো করাবো আপনারা কিন্তু আপনার বাসায় বসে আপনার ভাই বোন মিলে এই প্র্যাকটিসটা করতে পারবেন। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা নেক্সট ক্লাস শুরুর আগে এটা একটু প্ল্যান করে নেন বাসায়, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনি একটু বসেন যে আমার যে সামনে এই তারিখ থেকে আমার ক্লাসটা শুরু হবে, তো তোমরা চাইলে জয়েন করতে পারো, আমরা সবাই মিলে জয়েন করবো। তাহলে হবে কি, আপনার বাসায় বসে কিন্তু আপনার ফ্যামিলিতে কিন্তু প্র্যাকটিসটা করতে পারছেন। এটা ইটস এ গ্রেট অপরচুনিটি টু ইউ অল। তো আপনারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেন। ফ্যামিলিতে আপনি আপনার কোর্স ফি দিয়ে কিন্তু পরিবারের সবাই মিলে আপনার ক্লাসটা করতে পারছেন। তো এটা চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি আপনার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু খুব চমৎকার একটা প্র্যাকটিস, আপনি পার্টনার পেয়ে যাচ্ছেন, একটা টিম ওয়ার্ক হবে। তো এটা এই সুযোগটা আপনারা নেবেন। ওকে, নো মোর টুডে, I've got to go. Thank you very much. Thanks for joining me and thanks for being with me for a long time. So আশা করি আপনাদের সাথে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। Will be notified on our page when the class will start, the next class. আপনাদেরকে এটা জানানো হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা দিচ্ছি, রজব মাস শুরু হচ্ছে খুব শীঘ্রই। আমাদের যারা মুসলিম ভাই বোন আছে তাদেরকে বলছি, আমাদের রমজান মাস আসার আগে রজব থেকে, আগামীকাল থেকে যা সম্ভব রজব শুরু হচ্ছে। তো আপনারা সবাই এই আমলটা করবেন, রমজান, রজব এবং শাবান, এই 2 মাস, রমজান মাস আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জরুরি একটা আমল বলেছেন। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমরা এই দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রমজান এবং রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সামনে পবিত্র রমজান মাস আসছে, আমরা যেন সুস্থভাবে রোজা সিয়াম পালন করতে পারি। আল্লাহর কাছে সবসময় দোয়া করব। তো কালকে থেকে যা সম্ভব রজব মাস শুরু হবে, তো আপনারা চেষ্টা করবেন কালকে থেকে একটু চেক করে নেবেন, এই আমলটা ইনশাল্লাহ সবাই করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই করোনা মহামারীর মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে এখনো সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। I'll be seeing you someday very soon. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.